Hey everybody, welcome to my YouTube channel. এই ভিডিওতে আমরা মুড শিখব। এটি ইংলিশ গ্রামারের একটা বিষয়। MOOD মুড। মুড কি? হোয়াট ইজ মুড? আমরা সেই বিষয়টা জানব। সেটা জানার আগে চলো আমরা আগে কয়েকটা সেন্টেন্স দেখে নিই। Look here at the first sentence. Ram goes to school. রাম স্কুলে যায়। সেকেন্ড সেন্টেন্স, রাম গো টু স্কুল। রাম স্কুলে যাও। থার্ড সেন্টেন্স, আই উইশ রাম উড হ্যাভ গন টু স্কুল। আমি চাই বা আমার ইচ্ছা রাম স্কুলে যাক। এই যে তিনটে সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সে গো ভার্বটিকে ইউজ করা হয়েছে। তিনটে সেন্টেন্সেই গো ভার্বটিকে ইউজ করা হলেও তাদের অর্থ কিন্তু তিনটি ক্ষেত্রে তিন রকম, মানে তাদেরকে ভিন্ন রকমভাবে প্রয়োগ করা হয়েছে। কীরকমভাবে দেখো, প্রথমটাতে গোজ দ্বারা একটা ঘটনা নির্দেশ করা হয়েছে। ইটস ইন্ডিকেটিং আ ফ্যাক্ট। রাম গোজ টু স্কুল। রাম স্কুলে যায়। একটা ঘটনার কথা বলা হচ্ছে বা ঘটনার বিবরণ দেওয়া হচ্ছে বা একটা ঘটনাকে নির্দেশ করা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে। কি করা হচ্ছে? ইন্ডিকেট করা হচ্ছে। কথাটা মনে রাখো। পরেরটা দেখো, রাম গো টু স্কুল। রামের পরে একটা কমা দেওয়া আছে এবং এখানে কি বলা হচ্ছে? রাম স্কুলে যাও। আদেশ করা হচ্ছে। আগেরটায় একটা কিছু ইন্ডিকেট করা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে একটা ঘটনাকে, আর পরেরটায় কি হয়েছে? দ্বিতীয়টায় কি হয়েছে? আদেশ করা হচ্ছে। আর থার্ড ওয়ানে কি হচ্ছে? ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। আই উইশ রাম উড হ্যাভ গন টু স্কুল। রাম স্কুলে যাক, এটা আমার ইচ্ছা। তো এখানে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। এইভাবে দেখো, গো ভার্বটিকে তিনটি ক্ষেত্রে ভিন্ন রকমভাবে ইউজ করা হয়েছে। এখন এই যে তিন রকমভাবে ব্যবহার করা হয়েছে, মানে ভার্বটাকে ভিন্ন রকমভাবে প্রয়োগ করা হয়েছে, এটাই হলো এই ভার্বটার অবস্থার যে তার অবস্থাটায় প্রকাশের বিভিন্ন রকম ভঙ্গিমা, ধরন। এই যে ভিন্নভাবে প্রকাশের ধরন বা ভঙ্গিমা, এটাই হলো মুড। আর একটু ক্লিয়ার হবে। যেমন দেখো, মুড কথার অ্যাকচুয়াল অর্থ কী? মানসিক অবস্থা বা মেন্টাল স্ট্যাটাস। অর্থাৎ মুড কথার অর্থ কি? মেন্টাল স্ট্যাটাস বা মানসিক অবস্থা। কিন্তু যখন আমরা ইংলিশ গ্রামারে মুড কথাটা ব্যবহার করছি, তখন কিভাবে ইউজ করছি? মুড কি প্রকাশ করছে? অ্যাটিটিউড অর ম্যানার অফ দ্য ভার্ব। ভার্বের অবস্থা প্রকাশ করছে, ভার্বের কাজের ভঙ্গিমা প্রকাশ করছে, ভার্বটা কেমনভাবে কাজ করছে সেই ভঙ্গিমাটা প্রকাশ করছে। তাহলে এর থেকে আমরা একটা ডেফিনেশন পেতে পারি, সংজ্ঞা পেতে পারি। সেটা কীরকম? লেটস ফাইন্ড হোয়াট ইজ মুড। হোয়াট ইজ মুড? মুড ইজ দ্য ভার্ব ফর্ম দ্যাট এক্সপ্রেসেস দ্য ইন্টেনশন অফ দ্য স্পিকার। মুড হলো ভার্বের একটা ফর্ম যেটা স্পিকারের ইন্টেনশন বা ইচ্ছা প্রকাশ করে। মানে স্পিকার কেমনভাবে কাজটাকে করাতে চাইছে, কেমনভাবে ভার্বকে দিয়ে কাজটাকে করাতে চাইছে, সেটা প্রকাশ করে মুড দ্বারা। এখন আমরা আরেকটু ক্লিয়ার হবে, আমরা যদি আরেকটু দেখি মুডের যে বিভিন্ন প্রকারভেদগুলো, সেগুলোকে যদি ভালো করে দেখি। এখানে আমরা কি বললাম? যে মুড হলো বক্তা কিভাবে, স্পিকার বা বক্তা কিভাবে ভার্বটাকে কেমনভাবে ব্যবহার করছে, সেই যে প্রকাশ, সেই প্রকাশের যে ভঙ্গিমা, সেটাই হলো মুড। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য 3 টাইপস অফ মুডস। মুডের 3টে প্রকার নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট ওয়ান ইন্ডিকেটিভ মুড, সেকেন্ড ওয়ান ইম্পারেটিভ মুড, অ্যান্ড থার্ড ওয়ান সাবজাংটিভ মুড। এর এক একটা করে আমরা আলোচনা করব। প্রথমে কি আসছে? ইন্ডিকেটিভ মুড। এই যে ইন্ডিকেটিভ মুড,
এই ইন্ডিকেটিভ মুডের নির্দিষ্ট কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু একটু করে দেখে নেব। প্রথমটা কি আছে দেখো, মেক্স আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, মেক্স আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। সেকেন্ড ওয়ান, আস্কস আ কোশ্চেন। অ্যান্ড থার্ড ওয়ান, টু প্রিজিউম সামথিং আর আ কন্ডিশন দ্যাট মে হ্যাপেন। প্রথমটা আবার আসি, মেক্স আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট একটা ঘটনার বিবৃতি প্রকাশ করে বা যেটাকে বলা হয় নির্দেশ করে। মেক্স আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট একটা ঘটনার বিবৃতি প্রকাশ করে। সেকেন্ড ওয়ানে কী বলা হয়েছে, আস্কস আ কোশ্চেন একটা প্রশ্ন করে। আর থার্ড ওয়ানে কী বলা হয়েছে, টু প্রিজিউম সামথিং কোনো কিছুকে অনুমান করে বা কল্পনা করে, আর কন্ডিশন অথবা একটা শর্ত, দ্যাট মে হ্যাপেন যেটা হতে পারে বা ঘটতে পারে, যা হতে পারে সেরকম কোনো একটা কন্ডিশন বা শর্ত বা অনুমান, সেটা হলো ইন্ডিকেটিভ মুড। যা ঘটতে পারে না বা যা ঘটবে না সেরকম কিন্তু নয়। সে কথা আরও আসছে পরে। এরপরে আমরা এই যে ইন্ডিকেটিভ মুডের তিনটি ফেসার দেখানো হলো, এর প্রথমটা কি আছে, মেক্স আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটা নিয়ে আলোচনা করব। মেক্স আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট একটা ঘটনার বিবৃতি দেয় বা বিবৃতি নির্দেশ করে, একটা ঘটনাকে নির্দেশ করে। কীরকম কয়েকটা যদি এক্সাম্পল দেখি তাহলে একটু ক্লিয়ার হবে। দেখো, রাম গোস টু স্কুল, রাম স্কুলে যায়, সাধারণভাবে একটা ঘটনাকে বলা হচ্ছে। এগুলো হলো ইন্ডিকেটিভ মুড। এরকমভাবে সমস্ত রকম সেন্টেন্স যেগুলো সাধারণভাবে বলা হচ্ছে, কিছু একটা বিবৃতি দেওয়া হচ্ছে, কোনো একটা কিছুকে নির্দেশ করে বলা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে, সেগুলো হলো সবই ইন্ডিকেটিভ মুড। হ্যাঁ, দেখো এই রাম গোস টু স্কুল, এটা কিন্তু উদাহরণে প্রথম যে তিনটে সেন্টেন্স দেখেছিলাম আমরা, তার প্রথমটা ছিল, প্রথমে আমরা এটা নিয়েছিলাম। আর একটা উদাহরণ দেখে নিই, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এটাও একটা ঘটনার বিবৃতি দিচ্ছে যে বা কিছু নির্দেশ করে বলা হচ্ছে যে সে ক্রিকেট খেলে, তাই এটা ইন্ডিকেটিভ মুড। হি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। আগেরটা ক্রিকেট খেলে, এটা ক্রিকেট খেলে না, সে একই রকমভাবে ইন্ডিকেট করা হচ্ছে যে সে ক্রিকেট খেলে না, আর তাই এটা হলো একটা ইন্ডিকেটিভ মুড। এখানে ভার্ব কি, ডাজ নট প্লে, এটা একটা ইন্ডিকেটিভ মুড। দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আর ওয়ার্কিং কাজ করছে, তারা মাঠে কাজ করছে। এখানে একটা ঘটনাকে নির্দেশ করে বলা হচ্ছে বা ইন্ডিকেট করে বলা হচ্ছে, তাই এটা একটা ইন্ডিকেটিভ মুড। এখন এখানে আরও একটা বিষয় লক্ষণীয়, সেটা কি দেখো, এখানে রাম গোস টু স্কুল, এই যে লেখা হয়েছে এখানে রাম গোস টু স্কুল, রাম হলো সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে গোয়ের সঙ্গে দেখো ইএস যুক্ত হয়েছে, গোয়ের সঙ্গে ইএস যুক্ত হয়েছে। আবার হি দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানেও প্লের সঙ্গে এস যুক্ত হয়েছে। এখন যদি এখানে হি না হয়ে দে হতো তাহলে আবার প্লেস হতো না, প্লে হতো। পরেরটা দেখো, হি ইউজ করা হয়েছে বলে এখানে ডাজ নট ইউজ করা হয়েছে, ডাজ ইউজ করা হয়েছে, এখানে ইএস যুক্ত করা হয়েছে। যদি হি না হয়ে এখানে দে হতো তখন এখানে ডু হতো। আবার শেষেরটায় দে ইউজ করা হয়েছে এবং তারপরে আর ইউজ করা হয়েছে। যদি এখানে দে না হয়ে আবার হি হতো তাহলে এখানে আর না হয় কি হতো, এখানে আর না হয়ে ইজ হতো। এইভাবে এইখানে কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা রিলেশন প্রকাশ করা হয়েছে, যেটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই ইন্ডিকেটিভ মুড কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে মেনে চলে। কিন্তু অন্যান্য যে মুডগুলো আসবে এরপরে, আমরা আজ যে দুটো মুড নিয়ে আলোচনা করব, ইম্পারেটিভ মুড আর পরে আরেকটা যে মুডটা আলোচনা করব সাবজেক্টিভ মুড, সেই দুটো মুডের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে না, এটা খেয়াল রাখবে। যাই হোক, এরপরে আমরা দেখব সেকেন্ড যে, এখানে আমরা 1 নম্বরটা দেখলাম, 1 নম্বর ফেসার যেটা ছিল সেটা দেখলাম। এরপরে সেকেন্ড ওয়ান দেখব। সেকেন্ড ওয়ানে কী বলা হচ্ছে, আস্কস আ কোশ্চেন, একটা প্রশ্ন করে।
প্রশ্ন করা বোঝালে সেটাও হবে ইন্ডিকেটিভ মুড। এরও কিছু এক্সাম্পলস দেখে নেব। ডাজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? সে কি ক্রিকেট খেলে? এটা একটা ইন্ডিকেটিভ মুড। প্রশ্ন করা হচ্ছে এবং দেখো নির্দেশ করে প্রশ্ন করা হচ্ছে যে সে কি ক্রিকেট খেলে, ডাজ হি প্লে ক্রিকেট। বা দেখো ডাজ হি নট প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে না, এটাও দেখো ইন্ডিকেট করেই বলা হচ্ছে, নির্দেশ করেই বলা হচ্ছে সে কি ক্রিকেট খেলে না। যখনই কোনো প্রশ্ন করা হবে সেগুলোকে সব আমরা ইন্ডিকেটিভ মুড বলতে পারি। এইগুলোকে আমরা আবার ইন্টারোগেটিভ মুডও বলতে পারি। কোনো কোনো গ্রামাটিস্ট এগুলোকে ইন্টারোগেটিভ মুড হিসেবে দেখিয়েছেন। আমরা যদি এগুলোকে ইন্টারোগেটিভ মুড বলি তাহলে কোনো ভুল হবে না। এগুলোকে আমরা ইন্ডিকেটিভ মুড বলতে পারি, আবার ইন্টারোগেটিভ মুডও বলতে পারি। আরেকটা দেখো, হ্যাজ দ্য সান রিজেন? সূর্য কি উদিত হয়েছে বা সূর্যের কি উদয় হয়েছে। হোয়েন ডাজ হি প্লে ক্রিকেট? সে কখন ক্রিকেট খেলে। এখানে প্রত্যেকটা ভার্বই কোশ্চেন করার জন্য ইউজ করা হয়েছে। এই যে ভার্বগুলো এগুলো হলো সবই হলো ইন্ডিকেটিভ মুড। এখানে আছে ডাজ প্লে, ডাজ নট প্লে, তারপরে হ্যাজ, এখানে রিজন, এগুলো হলো ইন্ডিকেটিভ মুড। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ইন্ডিকেটিভ মুড যেগুলো কোশ্চেন করা হচ্ছে এগুলোকে আমরা কিন্তু ইন্ডিকেটিভ মুড বলতে পারি, আবার এগুলোকে ইন্টারোগেটিভ মুডও বলতে পারি। দেখুন কি লেখা হচ্ছে, ক্যান অলসো বি সেড অ্যাজ ইন্ডিকেটিভ মুড। এগুলোকে অবশ্যই ইন্ডিকেটিভ মুডও বলা যায়, এটা খেয়াল রাখবে। সরি, ইন্টারোগেটিভ মুডও বলা যায়। এই ইন্ডিকেটিভ মুডগুলোকে যেগুলোকে কোশ্চেন করা হচ্ছে যেগুলোর মাধ্যমে, সেগুলোকে অবশ্যই ইন্টারোগেটিভ মুড বলা যায়। এরপরে এটা আমরা দ্বিতীয় যে ফেসার বৈশিষ্ট্য ছিল সেই দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এখানে। এরপরে থার্ড ওয়ান চলে আসছে, টু প্রিজিউম সামথিং অর কন্ডিশন দ্যাট মে হ্যাপেন। কোনো কিছুকে অনুমান করা বা কল্পনা করা অথবা একটা শর্ত যেটা ঘটতে পারে বা হতে পারে। কীরকম? যা ঘটবে। যেমন দেখো, ইফ ইট রেন্স আই শ্যাল নট গো আউট। যদি বৃষ্টি আসে আমি বাইরে যাব না। এই যে সেন্টেন্সটা, এখানে যদি বৃষ্টি আসে তাহলে বলা হয়েছে কি, তাহলে আমি বাইরে যাব না। তাহলে এটা কিন্তু হতে পারে, কারণ বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে আমি বাইরে যাব না, এমন একটা কন্ডিশন যেটা ঘটতে পারে। তাই এটাকে বলা হবে কি, ইন্ডিকেটিভ মুড। যেমন আর একটা দেখো, ইফ দে অ্যারাইভ ইন টাইম, যদি তারা সময় মতো পৌঁছায়, উই শ্যাল গো টু ওয়াচ আ ফুটবল ম্যাচ, তাহলে আমরা একটা ফুটবল ম্যাচ দেখতে যাব। এটাও হতে পারে, তারা সময় মতো পৌঁছে যেতে পারে, আর যদি পৌঁছে যায় তাহলে আমরা একটা ফুটবল ম্যাচ দেখতে যাব। তাহলে এগুলো ঘটতে পারে, যা ঘটতে পারে হতে পারে সেরকম প্রিজিউম বা সেরকম কন্ডিশন হলে সেগুলোকে আমরা বলবো কি, ইন্ডিকেটিভ মুড। এগুলোকে কিন্তু আমরা আবার কন্ডিশনাল মুডও বলতে পারি, কন্ডিশনাল মুডও বলতে পারি। কিন্তু আরেকটা উদাহরণ দেখো, ইফ আই ওয়্যার আ বার্ড আই উড ফ্লাই টু প্যারিস। যদি আমি একটা পাখি হতাম আমি প্যারিসে উড়ে যেতাম। এই যে সেন্টেন্সটা, এটা কি ইন্ডিকেটিভ মুড বলবো আমরা এটাকে কিন্তু আমরা ইন্ডিকেটিভ মুড বলতে পারি না। কেন? কারণ এটা তো হতে পারে না যে আমি পাখি হব, কখনো আমি পাখি হতে পারি না, আমি মানুষ, আমি কখনো পাখি হতে পারি না। কিন্তু এখানে বলা হচ্ছে ইফ আই ওয়্যার আ বার্ড, যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়ে প্যারিসে যেতাম। এটা কখনো সম্ভব নয়, আর তাই জন্য এটাকে আমি ক্রস দিয়ে দিলাম। এটা কিন্তু একটা ইন্ডিকেটিভ মুড না, এটা সাবজাংটিভ মুড হবে, সে কথায় পরে আসছে। তাহলে আমরা ইন্ডিকেটিভ মুড দেখলাম। আর সে সঙ্গে আরও বলে রাখি, এই যে ইন্ডিকেটিভ মুড, এটাকে যেখানে আমরা প্রিজিউম করছি বা কন্ডিশন, কোনো একটা শর্তের কথা বলছি, সেই শর্ত কথা যখন বলছি সেগুলোকে কিন্তু আমরা কি বলতে পারি, সেগুলোকে আমরা ক্যান অলসো বি সেড অ্যাজ কন্ডিশনাল মুড। সেগুলোকে আমরা অবশ্যই কন্ডিশনাল মুড বলতে পারি। ইন্ডিকেটিভ মুড আমরা দেখলাম, আলোচনা করলাম। এরপরে আসছে সেকেন্ড ওয়ান, ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুডটা অনেক সহজ, কারণ এখানে আদেশ উপদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো সবাই। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব বোঝানো হয়। তো যেখানে আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব করা হয় সেগুলো সবই হবে ইম্পারেটিভ মুড।
এরও কিছু ফেসার বা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা দেখে নেব। নাম্বার 1, আ কমান্ড আর অর্ডার। তোমরা জানো একটা আদেশ বোঝালে তখন সেটা হবে ইম্পারেটিভ মুড। অ্যান অ্যাডভাইস আর সাজেশন, একটা উপদেশ বা প্রস্তাব, এটা বোঝালে সেটা হবে ইম্পারেটিভ মুড। আর রিকোয়েস্ট আর প্রেয়ার, একটা অনুরোধ বা প্রার্থনা করা বোঝালে, প্রার্থনা অর্থাৎ রিকোয়েস্ট অর্থে, অনুরোধ অর্থে একটা প্রার্থনা করা বোঝালে সেটা হবে একটা ইম্পারেটিভ মুড। এরপর আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমটা কি আছে? আ কমান্ড আর অর্ডার। আ কমান্ড আর অর্ডার, এই কমান্ড আর অর্ডার নিয়ে আমরা আলোচনা করছি। এর কিছু এক্সাম্পলস আমরা দেখে নেব। দেখো এখানে কি আছে, রাম গো টু স্কুল। এটা কিন্তু আমরা দেখেছি, উদাহরণটা প্রথমে নিয়েছিলাম, সেন্টেন্সটা একদম প্রথমে, সেকেন্ড সেন্টেন্স ছিল। রাম স্কুলে যাও, রামের পরে একটা কমা দেওয়া হয়েছে। এইখানে এটা কিন্তু দেখো আদেশ করা হচ্ছে, রাম স্কুলে যাও। যেহেতু আদেশ করা হচ্ছে তাই এটা একটা ইম্পারেটিভ মুড। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, অথবা রাম ওয়েট হিয়ার, রাম এখানে অপেক্ষা করো। এগুলো সবই হলো কি ইম্পারেটিভ মুড। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এটাও একটা ইম্পারেটিভ মুড, কারণ এখানে আদেশ করা হচ্ছে। ডোন্ট কাম ইন, ভেতরে এসো না, এখানেও আদেশ করা হচ্ছে বা অর্ডার করা হচ্ছে। এগুলো সবই হলো ইম্পারেটিভ মুড। এগুলো সিম্পল ব্যাপার, এর মধ্যে কঠিন কিছু নেই। এরপরে পরের যে ফেসার, পরের যে বৈশিষ্ট্য আছে সেটাতে যাচ্ছি। সেখানে কি বলা হচ্ছে, অ্যান অ্যাডভাইস আর সাজেশন, যেখানে উপদেশ বা প্রস্তাব দেওয়া হবে। এরও কিছু এক্সাম্পলস দেখে নিই। যেমন দেখো, ডোন্ট গো ইন দ্য সান, সূর্যের আলোতে যেও না বা রোদ্রে যেও না, একটা অ্যাডভাইস করা হচ্ছে, এটাও কি একটা ইম্পারেটিভ মুড। লেট দেম প্লে ফর এ হোয়াইল, তাদেরকে কিছুক্ষণ ধরে খেলতে দাও, এটা কি করা হচ্ছে, সাজেশন, প্রস্তাব দেওয়া হচ্ছে, তাই এটা একটা ইম্পারেটিভ মুড। হেল্প দ্য পুয়ার, দরিদ্রদেরকে সাহায্য করো, একটা উপদেশ দেওয়া হচ্ছে, এটা একটা ইম্পারেটিভ মুড। লেট আস গো ফর এ পিকনিক, চলো পিকনিকে যাওয়া যাক। এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এই ইম্পারেটিভ মুডে এসে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে মানা হচ্ছে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখো, ডোন্ট গো টু লেট দেম প্লে, ডোন্ট গো অর্থাৎ ডোন্ট গো, যদি আমরা এখানে দেখো ডোন্ট গো, এটা তো বলতে একটা আগের উদাহরণে যাচ্ছি। এইখানে দেখো রাম গো টু স্কুল, এই যে রাম স্কুলে যাও, রাম স্কুলে যাও, এইখানে দেখো রামের পরে কি, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে গোজ হওয়া উচিত ছিল, কিন্তু এইখানে হবে না, কিন্তু রামের পরে কমা দেওয়া হয়েছে। এইখানে কি হচ্ছে, রাম গো টু স্কুল, ভার্বে শুধু মূল ফর্মটাই বসছে। এইখানে একটা দেখো রাম ওয়েট হিয়ার, রাম ওয়েট হিয়ার, এইখানে রামের পরে কিন্তু ওয়েটস হয়নি, তো এইখানে কিন্তু ইম্পারেটিভ মুডে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানা হয় না। যাই হোক, আমরা এখানে দেখছিলাম যে অ্যান অ্যাডভাইস আর সাজেশন, যেখানে উপদেশ দেওয়া হয় বা প্রস্তাব দেওয়া হয়। এখানে ডোন্ট গো ইন দ্য সান, এটা উপদেশ দেওয়া হচ্ছে। আবার লেট দেম প্লে ফর এ হোয়াইল, এখানে কি বলা হচ্ছে, লেট দেম প্লে ফর এ হোয়াইল, এখানে প্রস্তাব দেওয়া হচ্ছে। আবার হেল্প দ্য পুয়ার, দরিদ্রকে সাহায্য করো, এখানে উপদেশ দেওয়া হচ্ছে। লেট আস গো ফর এ পিকনিক, চলো পিকনিকে যাওয়া যাক, এখানে প্রস্তাব দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু সবই ইম্পারেটিভ মুড। এরপরে এই যে থার্ড ফেজার বা তৃতীয় যে বৈশিষ্ট্য ছিল, আর রিকোয়েস্ট আর প্রেয়ার, একটা অনুরোধ, কোনো কিছু অনুরোধ করা হলে সেটাও হবে অবশ্যই ইম্পারেটিভ মুড। যেমন দেখো, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এখানে আর কঠিন কিচ্ছু নেই, খুব সহজ ব্যাপার। রিকোয়েস্ট করা হলে বা প্রার্থনা করা হলে সেটা কিন্তু ইম্পারেটিভ মুড হবে। হ্যাভ আ লিটল ওয়াটার, প্লিজ দয়া করে আমাকে একটু জল দিন। হ্যাভ মার্সি আপন মি, আমার উপর দয়া করুন।
মে আই কাম ইন প্লিজ, দয়া করে আমি কি আসতে পারি। তো এগুলো প্রার্থনা বা প্রেয়ার বা রিকোয়েস্ট করা হচ্ছে, সবই অ্যাকচুয়ালি রিকোয়েস্টই করা হচ্ছে। এগুলোকে আমরা বলবো কি ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুড শেষ হলো, এরপরে আসছে যেটা সব থেকে জটিল মুডের মধ্যে, সেটা হলো সাবজাংটিভ মুড। অ্যাকচুয়ালি একটু সহজ করে ভাবো সাবজাংটিভ মুড কোনগুলো হবে। দেখে নি, আ উইশ আর হোপ, একটা ইচ্ছা প্রকাশ করা হলে বা আশা প্রকাশ করা হলে সেটা কিন্তু সাবজাংটিভ মুড হবে। আবার আ ডিজায়ার আর ইন্টেনশন, একটা ইচ্ছা বা অভিপ্রায়, ডিজায়ার বা ইন্টেনশন হলে সেটা কিন্তু সাবজাংটিভ মুড হবে। আ কন্ডিশন অর অ্যান ইমাজিনেশন দ্যাট ক্যান নট বি পসিবল, একটা কন্ডিশন বা শর্ত অথবা একটা কল্পনা যেটা সম্ভব নয়, সেরকম ক্ষেত্রে কিন্তু সাবজাংটিভ মুড হবে। আমরা একটু করে উদাহরণ দেখব। প্রথমে কি আছে, উইশ আর হোপ, একটা উইশ বা হোপ প্রকাশ করা হলে, ইচ্ছা বা আশা প্রকাশ করা হলে সেগুলোকে আমরা বলবো কি সাবজাংটিভ মুড। যেমন দেখো, আই উইশ রবি উড হ্যাভ গন টু স্কুল, আমি চাই রবি স্কুলে যাক। আমি চাই কি চাই, রবি স্কুলে যাক। তো এটা একটা উইশ করা হচ্ছে আর তাই এটা সাবজাংটিভ মুড। খুব সিম্পল ব্যাপার। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এখানে উইশ করা হচ্ছে, এটাও একটা সাবজাংটিভ মুড। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এখানেও উইশ করা হচ্ছে, তাই এটা সাবজাংটিভ মুড। মে হিজ সোল রেস্ট ইন পিস, কি আশা প্রকাশ করা হচ্ছে এখানে, তার আত্মা শান্তিতে থাকুক, আর যেহেতু আশা প্রকাশ করা হচ্ছে বা উইশ করা হচ্ছে, সেজন্য এটা একটা সাবজাংটিভ মুড। এর সেকেন্ড যে বৈশিষ্ট্য ছিল সেটা কি, আ ডিজায়ার আর ইন্টেনশন, এটা একটু ইন্টারেস্টিং। দেখো, আই ওয়ান্ট দ্যাট হি বি আ ডক্টর, আমি চাই যে সে ডক্টর হোক। একটু অন্যরকম, লক্ষ্য করো উদাহরণগুলো দেখে নিই। এখানে এর বাংলা অর্থ কি হচ্ছে, আমি চাই সে ডক্টর হোক। আচ্ছা, এটা একটু দেখে নিই কী বলা হচ্ছে এখানে, ডিফারেন্সটা কি। আই ওয়ান্ট দ্যাট হি বি এ ডক্টর, দেখো হিয়ের পরে বি বসছে, হি বি আ ডক্টর। এখানে কিন্তু হিয়ের পরে ইজ বসেনি, মূল ভাবটা বসছে। যখন ডিজায়ার বোঝাবে বা ইন্টেনশন বোঝাবে তখন কিন্তু সেন্টেন্সগুলো এরকম হবে। কি বলা হয়েছে, আমি চাই সে ডক্টর হোক, সে কিন্তু ডক্টর হয়নি এখনও, ডক্টর হোক বলা হচ্ছে, হবে, যে সে ডক্টর হবে সেটা আমি আশা করছি, আমি চাচ্ছি। তো এরকম ক্ষেত্রে কি হবে, এইখানে কিন্তু ভার্বের মূল রূপটা বসবে, বি বসবে, অর্থাৎ মাদার ভার্ব, মূল যে ভার্বটা সেটা বসবে। যদি এখানে ইজ দিতাম আমরা, তাহলে কি হতো, সে ডক্টর হয়ে যেত, মানে অটোমেটিক্যালি ডক্টর হয়ে গেছে, তখন তো আশা করার কিছু নেই। কিন্তু এখানে কি বলা হচ্ছে, আমি চাইছি, আমি কি চাইছি, আমি চাইছি সে ডক্টর হোক। এই যে আশা করা হচ্ছে, এই আশাটা বা এই যে ডিজায়ারটা হলো একটা সাবজাংটিভ মুড। আই ওয়ান্ট দ্যাট হি বি আ ডক্টর, এখানে কিন্তু বি হবে, ইজ হবে না। আরও কিছু উদাহরণ দেখে নিই। যেমন বলা হলো, আমার মা চায় আমি ডক্টর হই, তখন কি করব, তাহলে মাই মাদার ওয়ান্টস দ্যাট আই অ্যাম হবে না, কি হবে, আই বি আ ডক্টর। মাই মাদার ওয়ান্টস দ্যাট আই বি আ ডক্টর, যেন আমি ডক্টর হই। এখানে কিন্তু বি বসেছে, এখানে কিন্তু আয়ের পরে অ্যাম বসেনি। এইভাবে সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে যখন ডিজায়ার বা ইন্টেনশন বোঝানো হবে তখন কিন্তু ভার্বগুলোকে এইভাবে ইউজ করতে হবে। আরও একটা দেখো, আমি চাই যে আমার বন্ধুর একটা গাড়ি হোক। এবার কি হবে, আই ওয়ান্ট দ্যাট মাই ফ্রেন্ড, তারপরে এখানে থাকা অর্থে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে। তাহলে কোনটা ইউজ করবো, হ্যাভ না হ্যাজ? অবশ্যই আমরা এখানে হ্যাভ ইউজ করব। দেখো, আই ওয়ান্ট দ্যাট মাই ফ্রেন্ড হ্যাভ এ কার, আমি চাই আমার বন্ধু একটা গাড়ি হোক। অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে
হ্যাজ হলো না, হ্যাজ নয় হ্যাভি হলো, মূল ভার্বটা মাদার ভার্ব মূল ভার্বটা বসবে। ঠিক তেমনভাবে আরেকটা দেখো, আমি চাই আমার বন্ধুকে আমন্ত্রণ জানানো হোক, এটা কিন্তু আবার একটু অন্যরকম। আমি চাইছি কি আমার বন্ধুকে আমন্ত্রণ জানানো হোক, এটা কিন্তু আবার প্যাসিভ ভয়েস, আমার বন্ধুকে আমন্ত্রণ জানানো হোক। তো যখন প্যাসিভ হবে তখন কীভাবে হবে, যখন আবার প্যাসিভ হবে তখন আবার এখানে দেখো আমার বন্ধুকে আমন্ত্রণ জানানো হোক, প্যাসিভ ভয়েস। তো যখন প্যাসিভ হবে তখন কী হবে, আই ওয়ান্ট দ্যাট মাই ফ্রেন্ড বি ইনভাইটেড, প্যাসিভ হয়ে গেল বি, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল। আই ওয়ান্ট দ্যাট, আমি চাই যে মাই ফ্রেন্ড বি ইনভাইটেড, যখন প্যাসিভ হচ্ছে। তো যখন ডিজায়ার হবে, আমি চাইছি যে সে ও অমুক হোক, সে তমুক হোক, সে তমুক করুক, অমুক করুক, এরকম ক্ষেত্রে কী হবে, সাবজেক্টে পারবে কিন্তু ভার্বের মূল রূপটা বসবে, মূল যে ভার্বটা, যে ভার্ব থেকে উৎপত্তি মাদার ভার্ব, সেই ভার্বটা বসবে। যেমনভাবে অ্যামিজারের উৎপত্তি কি থেকে, বি থেকে সেই বি ভার্বটায় বসছে। আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখলাম। আমরা এখানে সাবজাংটিভ মুড যে সেকেন্ড যে ফেজার ছিল সেটা শেষ করলাম। এবার থার্ড ফেজারে কী আছে দেখো, আ কন্ডিশন অর অ্যান ইমাজিনেশন দ্যাট ক্যান নট বি পসিবল, একটা শর্ত বা কল্পনা যেটা সম্ভব নয়, যার বাস্তবে রূপায়িত হওয়া সম্ভব নয়, সেরকম কোনো ঘটনা হলে তাকে আমরা কি বলবো, সাবজাংটিভ মুড। যেমন দেখো আমরা কিন্তু একটু আগে একটা তেমন উদাহরণ দেখেছিলাম কি, ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই টু প্যারিস, যদি আমি পাখি হতাম তাহলে আমি প্যারিসে উড়ে যেতাম। আমি কখনো পাখি হতে পারবো না, আমি কখনো প্যারিসে ওইভাবে উড়ে যেতে পারবো না পাখির মতো করে, কিন্তু বলা হয়েছে, এমন একটা কল্পনা করা হয়েছে। এমন যে কল্পনা যেগুলো বাস্তবে সম্ভব নয়, সেরকম ক্ষেত্রে সেইগুলোকে আমরা কি বলবো, সাবজাংটিভ মুড। আর এই ক্ষেত্রে দেখো এইখানে এই ক্ষেত্রগুলোতে আয় পরে সাধারণত ওয়াজ বসে, অ্যাম বসে, কিন্তু এখানে কি বসছে, আই ওয়্যার। অলিক কল্পনা যখন এরকম হবে তখন তার ক্ষেত্রে কিন্তু ওয়্যার বা হ্যাড এরকম ইউজ করতে হবে। এখানে আমি হতাম তাই জন্য আই ওয়্যার ইউজ করা হয়েছে। আমরা আরও দেখলে বুঝতে পারবো, ইফ হি ওয়্যার হিটলার, যদি সে হিটলার হতো, হি উড সলভ দ্যাট প্রবলেম, সে তাহলে এই সমস্যাটা সমাধান করতে পারতো। যদি হিটলার হতো, সে তো হিটলার হতে পারে না, সে তো সেই, আর হিটলার আলাদা একজন ব্যক্তি, তো সে তার মতো, হিটলারের মতো, সে কখনো হিটলার হতে পারে না। তাই জন্য এখানে কিন্তু এটা কিন্তু অলিক কল্পনা, আর তাই জন্য এখানে ওয়্যার ইউজ করা হয়েছে। ইফ হি ওয়্যার হিটলার হি উড সলভ দ্যাট প্রবলেম, তাহলে সে প্রবলেমটা সলভ করতে পারত। আচ্ছা, এরপরে আরও একটু উদাহরণ দেখে নিই। ইভেন দো হি ওয়্যার মাই ওন সান, এমনকি যদিও সে আমার নিজের পুত্র হতো, মানে সে যদি আমার নিজের পুত্রও হতো। হি ওয়্যার, হির পরে কি ওয়্যার বসে, কিন্তু এখানে বসছে কারণ অলিক কল্পনা, সে তো অন্য কারো পুত্র বোঝানো হচ্ছে এখানে, তার মানে সে তার নিজের পুত্র হতে পারে না। কিন্তু এখানে কি বলা হচ্ছে, যদিও সে আমার নিজের পুত্র হতো, হি ওয়্যার মাই ওন সান, আই উড নট ফরগিভ হিম, আমি তাকে ক্ষমা করতাম না। তো এরকম যে অলিক কল্পনাগুলো সেগুলো সবই কিন্তু সাবজাংটিভ মুডে হবে। আরেকটা উদাহরণ দেখে নিই। হ্যাড আই বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম, এখানে দেখো হ্যাড ইউজ করা হয়েছে, যদি এখানে আমি সেখানে থাকতাম, তাহলে কি হতো, আই উড হ্যাভ টট হিম আ গুড লেসন, আমি তাকে এক ভালো শিক্ষা দিতাম। যেমনভাবে আয়ের পরে ওয়্যার, হিয়ের পরে ওয়্যার ইউজ করা হয়েছে, আর সেখানে থাকা অর্থে, নিজে থাকা অর্থে অবস্থান বোঝাতে এখানে আয়ের পরে হ্যাভ বা হ্যাজ ইউজ না হয়ে কী হয়েছে, এখানে হ্যাড ইউজ করা হয়েছে, আয়ের আগে এখানে হ্যাড ইউজ করা হয়েছে। তো হ্যাড আই বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম, আই উড হ্যাভ টট হিম আ গুড লেসন, আমি তো সেখানে থাকিনি, মানে সে সময়টা পেরিয়ে এসছি, এখন বলা যদি থাকতাম, তাহলে সেটা পেরিয়ে গেছে, সেইখানে তো আমি সময়কে পিছিয়ে নিয়ে আবার সেইখানে গিয়ে থাকতে পারি না, আর তাই এটা একটা অলিক কল্পনা, আর তাই জন্য এটা একটা সাবজাংটিভ মুড। এইভাবে আমরা মুড আলোচনা করলাম। একটা ভিডিও অনেকটা বড় হয়ে যায় একটা ভিডিওতে করতে গেলে,
যদি আলাদা করে করা হতো তাহলে আর একটু ক্লিয়ার করে বলা যেত, কিন্তু এখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে, তাই এখানে শেষ করছি। এরপরে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তোমরা যদি আরও আলাদা করে জানতে চাও তাহলে আমি আলাদা করে আবার ভিডিও প্রকাশ করব। তোমরা এখন এটা দেখো বুঝতে পারছো কি না, কমেন্ট করে জানাবে। এবং এরপরে আরও কিছু যদি তোমরা জানতে চাও বা শিখতে চাও গ্রামাটিক্যাল কোনো বিষয় সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য তার উপর ভিডিও তৈরি করতে, তোমাদেরকে শেখাতে। যদি তোমরা উপকৃত হও তাহলে আমি খুশি হব। Now wish you all the best. Thank you for watching this video.